আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় শব্দ গঠন ও শব্দভাণ্ডারের উপসর্গ এবং অনুসর্গ এই অংশ নিয়ে আলোচনা করব। প্রথমেই আসছে উপসর্গ। উপসর্গ কি বা উপসর্গ বলতে কি বোঝায় আমরা আগে জেনে নিই। উপসর্গ হচ্ছে এরা ধাতুর আগে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে, নতুন নতুন অর্থ সৃষ্টি করে। তোমরা যারা 7-8-এ সংস্কৃত পড়েছ, শব্দরূপ ধাতুরূপ পড়েছ এবং বাংলা ব্যাকরণেও ধাতু আছে সেটাও পড়েছ, তারা জানো ধাতু আমাদের বাংলাতেও আছে, ধাতু রূপও আছে। সেই ধাতুর আগে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে এবং তার নতুন অর্থ সৃষ্টি করে, তাহলে সেটাই হচ্ছে উপসর্গ। সকল সংস্কৃত অব্যয় কিন্তু উপসর্গ নয়। সংস্কৃতে উপসর্গ রয়েছে, কিন্তু সংস্কৃতের সমস্ত অব্যয়কে উপসর্গ বলা যায় না। সংস্কৃতের কোনগুলোকে আমরা উপসর্গ বলবো না, সেগুলি উপসর্গ যেগুলি ধাতুর আগে যুক্ত হয়ে শব্দ গঠনে ও ধাতুর নতুন অর্থ সৃষ্টিতে সাহায্য করে। তাহলে সংস্কৃততে যে উপসর্গ আছে সেই উপসর্গ ধাতুর আগে যুক্ত হবে আর ধাতুর নতুন অর্থ সৃষ্টি করবে। তো এই সংস্কৃত উপসর্গ আমাদের 20টা। দেখো, ছন্দ মিলিয়ে যদি তৈরি রাখো তাহলে তোমাদেরই খুব সুবিধে হবে। প্রপরা অপশমনী অব অনু নির্দুর্বি অধিসু উৎপরিপ্রতি অভিয়তি উপপিয়া, এই 20টা উপসর্গ সংস্কৃতে রয়েছে। নিজেরা 5টা 5টা করে ভাগ করে নিয়ে মুখস্থ করবে। আবার বলে দিচ্ছি, প্রপরা অপশমনী অব অনু নির্দুর্বি অধিসু উৎপরিপ্রতি অভিয়তি উপপিয়া, 20টা উপসর্গ সংস্কৃতে আছে। তোমাদের যেটা থাকে আসতে পারে কটি উপসর্গ আছে বা কি কি উপসর্গ আছে, উপসর্গ দিয়ে শব্দ তৈরি করো। তাহলে প্রত্যেকটা যে উপসর্গ রয়েছে প্রপরা অপশমনী অব অনু নির্দুর্বি অধিসু উৎপরিপ্রতি অভিয়তি উপপিয়া, এই 20টা উপসর্গ দিয়ে আমাদের শিখতে হবে। অন্তত পক্ষে 2 করে শব্দ আমরা শিখে নেব। সংস্কৃত উপসর্গের প্রয়োগ। প্রথমেই আছে প্রো। দেখো, প্রপরা অপশমনী প্রো দিয়ে সাধারণত যে শব্দগুলো হয় সেটা দিয়ে কি বোঝায়? উৎকর্ষ, আধিক্য, বৈপরীত্য, আরম্ভ, এই অর্থগুলো প্রকাশ পাবে। যেমন প্রো দিয়ে প্রগতি, প্রতাপ। নিজেরাই দেখবে এইগুলোর মধ্যে অর্থগুলো খুঁজে পাচ্ছ যে শব্দগুলো তৈরি হচ্ছে। প্রো আগে জুড়ছে। তারপরে প্রয়ের পর আছে পড়া। পড়া এর দিয়ে যে শব্দ তৈরি হবে সেটাতে প্রাধান্য, আধিক্য, এইগুলো, বৈপরীত্য, এগুলো বোঝাবে। যেমন পরাজয়, পরাক্রম ইত্যাদি। তাহলে প্রপরা অপ দিয়ে কি বোঝাবে? চৌর্য বা মন্দ অর্থে শব্দটা তৈরি হবে। অপকার, অপহরণ ইত্যাদি। তারপরে আসছে সম। প্রপরা অপসম। সম দিয়ে যে শব্দ, সমযোগে যে শব্দ তৈরি হবে তা দিয়ে বোঝাবে আভিমুখ্য, সম্মুখ ইত্যাদি। যেমন সম্মুখ, সংবাদ। তারপরে আসছে নি যোগে। নি মানে নিম্নে, মধ্যে, পূর্ণরূপে যে কোনো একটা মানে বোঝাবে। যেমন নিক্ষেপ, নিকৃষ্ট, নি যোগে। তাহলে প্রপরা অপশমনী এই 5টা দিয়ে আমরা 2 করে শব্দ শিখলাম।
কি অর্থে ব্যবহৃত হয় সেই অর্থগুলো তোমরা নিজেরা বোঝবার জন্য পড়বে, কিন্তু অর্থ সাধারণত জানতে চাওয়া হয় না। অর্থ বুঝলে তবেই তুমি শব্দটা তৈরি করতে পারবে। এরপরে অব, ভিতরে বা নিম্নে ইত্যাদি অর্থে। অবগাহন, অবতার। অনু, অনু দিয়ে যে শব্দ তৈরি হবে তার মধ্যে অর্থ থাকবে পশ্চাৎ, সাদৃশ্য, সামীপ্য ইত্যাদি অর্থ। অনুচার, অনুচর, অনুতাপ ইত্যাদি। অব অনু, নির, নির। এই নির যখন যোগ হবে তখন সেই শব্দের অর্থ নিশ্চয় বা অভাব ইত্যাদি অর্থে ব্যবহৃত হবে। যেমন নির্ণয়, নির্গত। দূর, দূর এইটা দিয়ে যে গঠিত শব্দ তাতে মন্দ বা কঠিন ইত্যাদি অর্থ থাকতে পারে। দুর্জয়, দুর্গতি। বি, বি যোগে যে শব্দ পাওয়া যাবে তার মধ্যে দিয়ে বিপরীত, বিশেষ, বিরুদ্ধ এই অর্থগুলো খুঁজে পাওয়া যাবে। বিজ্ঞান, বিক্রম। তাহলে অব, অনু, নির, দূর, বি এই পাঁচটা দিয়ে আমরা এখানে শব্দগুলো শিখলাম। এরপরে চলে আসছি অধি। অধি, অধি যোগে যে শব্দ তার অর্থ সাধারণত ওপরে, প্রাধান্য ইত্যাদি বোঝাবে। অধিকার, অধিকৃত। সুযোগে, সু মানে শুভ, অনাশ, উত্তম এই অর্থগুলো প্রকাশ পাবে। যেমন সুদৃশ্য, সুগম ইত্যাদি। উদ, উদ মানে উদযোগে যে শব্দগুলো গঠিত হবে তা দিয়ে ওপরে বা উচ্চে বোঝানো হবে। যেমন উদ্ভব, উন্নতি। উন্নতিটাকে দেখো উন্নতি, দটা ন হয়ে যায়, আমরা এগুলো আগে শিখেছি। পরি, পরি দিয়ে যে শব্দ তৈরি হবে তা দিয়ে সম্মুখ, চতুর্দিকে ইত্যাদি বোঝাবে। যেমন পরিবহন, পরিবর্তন। এরপরে প্রতি, প্রতি দিয়ে যে শব্দ তৈরি হবে সেখানে বিরুদ্ধ, বিপরীত এই অর্থগুলো সাধারণত প্রকাশ পায়। প্রতিঘাত, প্রতিদান। তাহলে অধি, সু, উদ, পরি, প্রতি এই পাঁচটা দিয়ে আমরা শিখে ফেললাম। এরপর আসছে অভি, অতি, উপ, অপি, আ। অভি, অভি দিয়ে যে শব্দ তৈরি হবে অভি উপসর্গ যোগে তার মাধ্যমে যে শব্দ তৈরি হবে তাতে প্রতি বা দিকে এই অর্থ প্রকাশ পাবে সেই শব্দের মধ্যে। দেখা যাক অভিনন্দন, অভিমান। এরপর দেখো অতি যোগে। অতি বলতে এখানে অতিশয়, অতিরিক্ত ইত্যাদি অর্থে শব্দগুলো আমরা পাবো। অতিবৃষ্টি, অতিরঞ্জন। এরপরে আসছে অপি যোগে। অপি মানে সন্নিকটে। এর উদাহরণ খুব কম, বাংলায় প্রয়োগও কম। অপি নিহিতি, অপি নিহিতি। উপ, উপ মানে সম্পূর্ণ বা নিকট অর্থে বোঝাতে পারে। উপকার, উপহার এমন। আযোগে, বিপরীত বা সম্মুখ অর্থে। আচার, আহার ইত্যাদি। তাহলে আমরা দেখো 20টা সংস্কৃত শব্দ দিয়ে আমরা এখানে এক একটা উদাহরণ পেলাম। দুটো দুটো করে উদাহরণ তোমরা তৈরি রাখবে। যদি বলে যে এই উপসর্গ দিয়ে দুটো শব্দ লেখো, উপসর্গগুলো খুব ভালো করে ছন্দ মিলিয়ে দেখো, আমি আলাদা আলাদা হাইলাইটার ব্যবহার করেছি বোঝানোর জন্য। আবার বলে দিচ্ছি, এইভাবে 20টা উপসর্গ সংস্কৃতের মনে রেখো। প্র, পরা, অপসামনি, অব, অনু, নির্দুর্বি, অধিসু, উদ, পরি, প্রতি, অভি, অতি, উপ, অপি, আ। এই 20টা যে সংস্কৃত উপসর্গ যেটা দিয়ে তোমরা শব্দ শিখলে
এবং এই শব্দ তোমাদের তৈরি করতে দেওয়া হয়, তাই খুব ভালো করে এটা তৈরি করবে। এরপরে চলে আসছি উপসর্গস্থানীয় অব্যয়, অর্থাৎ উপসর্গ কিন্তু অব্যয়, ব্যবহারটা ওরকম। অন্ত দিয়ে অন্তঃপুর, তারপরে বহি দিয়ে বহিরঙ্গ, আবিহ দিয়ে আবিষ্কার, পুরহ দিয়ে পুরস্কার, তিরহ দিয়ে তিরস্কার, প্রাদুহ দিয়ে প্রাদুর্ভাব, সাক্ষাৎ দিয়ে সাক্ষাৎকার, অলম দিয়ে অলংকার, ময়ের উচ্চারণটা দেখো অনুসারে চলে এলো, পশ্চাৎ দিয়ে পশ্চাৎ গতি, খণ্ডের তটা দয়ের দ হয়ে গেছে, সহ দিয়ে সহকারী, এগুলো উপসর্গস্থানীয় অব্যয়। এবার আসছে সংস্কৃত উপসর্গ গেল, এরপরে আসছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ কিরকম? বাংলা উপসর্গ ধাতু নয়, শব্দের আগে বসে এবং শব্দের অর্থ অপরিবর্তিত রেখে উপসর্গ তার নিজের অর্থ তার সঙ্গে যোগ করে, উপসর্গ যোগে নতুন শব্দ গঠিত হয়। তাহলে বাংলা উপসর্গ কিন্তু সেখানে ধাতুর কোনো কথা নেই, ধাতু সংস্কৃতের সঙ্গে জড়িয়ে আছে। এখানেও শব্দের আগে বসবে এবং শব্দের অর্থ অপরিবর্তিত রাখবে, অর্থ পরিবর্তন ঘটবে না। ওখানে যেটা আমরা দেখেছিলাম, দেখো এরা ধাতুর আগে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে নতুন অর্থ সৃষ্টি করে। এখানে বলছে যে শব্দের অর্থ অপরিবর্তিত রেখে উপসর্গ তার নিজের অর্থ তার সঙ্গে যোগ করে দেবে। তার মানে শব্দের অর্থ বদলাবে না। কোথায়? বাংলা উপসর্গে। তার সঙ্গে আবার উপসর্গ তার নিজের অর্থটাও যোগ করে দেবে, নিয়ে উপসর্গ যোগে নতুন শব্দ গঠিত হবে। এখানেও তোমরা পাবে 14টা উপসর্গ। অ, অনা, আ, কু, নি, পাতি, না, বি, ভর, ভরা, রাম, স, সু, হা। চারটে চারটে করে 3 4 12টা আর 2 14টা। আবার বলছি, অ, অনা, আ, কু, নি, পাতি, না, বি, ভর, ভরা, রাম, স, সু, হা। এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। অ দিয়ে দেখো নং অর্থে বা মন্দ অর্থে, নং মানে না, অদেখা, অচেনা। এবার অনা দিয়ে তৈরি শব্দ, নং অর্থে বা মন্দ অর্থে, অনাবৃষ্টি, অনাসৃষ্টি, অনাবৃষ্টি, অনাসৃষ্টি। আ দিয়ে নং অর্থে বা মন্দ অর্থে, আধোয়া, আকাল। কু দিয়ে খারাপ অর্থে, কুকথা, কুনজর। তাহলে 4টে গেল, অ, অনা, আ, কু। এরপর আসছে নি। নি নং অর্থে মানে না, নিখরচা, নিখুঁত মানে খুঁত নেই। পাতি, পাতি মানে ক্ষুদ্র অর্থে, পাতিহাঁস, পাতিলেবু। না নং অর্থে, নাবালক, নামঞ্জুর। বি দিয়ে নং অর্থে, বিদেশ মানে যেটা দেশ নয়, বিজোর মানে জোর নয়। 4টে হলো নি, পাতি, না, বি। এবার আসছে ভর মানে পূর্ণ অর্থে, ভরপেট, ভর দুপুর। ভরের পর ভরা, পূর্ণ অর্থে, ভরা কোল, ভরা নদী। ভর, ভরা, রাম বৃহৎ অর্থে, রাম ধোলাই মানে বিশাল মারধর করা, রামদা। স মানে সহিত অর্থে, সঠিক, সজোর মানে জোরের সঙ্গে, সঠিক মানে ঠিক যেটা আর কি।
এবার সু মানে উত্তম অর্থে, সু মানে ভালো, উত্তম, সুঠাম, সুনজর। তারপর আসছে হা, হা মানে অভাব বা বিগত অর্থে, হা ঘরে, হা ভাতে ইত্যাদি। এরপর আসছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কি? বাংলায় কতগুলি ফার্সি ও ইংরেজি শব্দ উপসর্গ রূপে শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলিকে বিদেশি উপসর্গ বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপসর্গ প্রথমে গেল 20টা উপসর্গ, সংস্কৃত উপসর্গ শিখলে। বাংলা উপসর্গে তোমাদের 14টা উপসর্গ শিখলে। এবার আসছে কিছু বিদেশি উপসর্গ, যেগুলো বাংলায় কতগুলো ফার্সি ও ইংরেজি শব্দ উপসর্গ রূপে শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে। অর্থাৎ যে বিদেশি উপসর্গগুলো পাবে সেগুলো হয় ফার্সি নয় ইংরেজি। দেখা যাক বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপসর্গ কোনগুলো। গড়, ফি, দর, বদ, নিম, ব, বে, হর, এইগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। এই ফার্সি উপসর্গ দিয়ে বা বিদেশি উপসর্গ দিয়ে শব্দ তৈরি করতে হবে। গড় দিয়ে কিরকম? নং অর্থে, গড় রাজি মানে রাজি নয়। গড় মিল মানে মিলের অভাব আছে যেখানে। ফি মানে প্রতি অর্থে, ফি বছর মানে প্রত্যেক বছর। ফি সন মানে প্রতি সন, প্রতি সালে। দর মানে অল্প অর্থে, দর পাকা, দর কাঁচা। তারপরে এসব বদ, বদ মানে নিন্দা অর্থে, বদনাম, বদরাগী। নিম মানে প্রায় বা অর্ধ অর্থে, নিমরাজি মানে প্রায় রাজি, এটা শুনতে পাওয়া যায় বেশি। ব দিয়ে মানে সহার্থে, অর্থাৎ কারুর হয়ে, বকলম। বে নং অর্থে বা খারাপ অর্থে, বেচাল, বেতাল। হর, হর মানে প্রত্যেক, প্রত্যেক অর্থে, হর রোজ, হর দিন। এই গেল ফার্সি উপসর্গ যোগে বিদেশি উপসর্গ বা ফার্সি উপসর্গ। এবার আসছে ইংরেজি। ইংরেজি উপসর্গ কিরকম পাবো দেখো। হেড, হেড মানে প্রধান অর্থে, হেড পণ্ডিত, হেড অফিস। সব, কথাটা সব না, সাব, সাব অফিস, সাব ডেপুটি ইত্যাদি। মিনি মানে ক্ষুদ্র অর্থে, সাব মানে হচ্ছে অধীন অর্থে, মিনি, মিনি মানে ক্ষুদ্র অর্থে। মিনি পত্রিকা, মিনি বাস ইত্যাদি। হাফ, হাফ মানে অর্ধ অর্থে, হাফ হাতা, হাফ টাইম ইত্যাদি। এরপরে চলে আসছি অনুসর্গ। কোনো পদের অব্যবহিত পরে অপর কোনো পদ পূর্বপদের অর্থ স্পষ্টতর কিংবা সংকীর্ণতর করলে দ্বিতীয় পদকে অনুসর্গ বলা হয়। তাহলে উপসর্গ গেল। আরেকবার উপসর্গটা আমরা ঝালিয়ে নিই। উপসর্গ, সংস্কৃত উপসর্গ 20টা, তারপরে বাংলা উপসর্গ 14টা। বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে ফার্সি আর ইংরেজি। এবং তোমরা প্রত্যেকটা উপসর্গ দিয়ে অন্তত পক্ষে 2টো করে শব্দ গঠন শিখে রাখবে তোমাদের পরীক্ষা ক্ষেত্রে বা নিজেদের প্রয়োজনে এটা ব্যবহারের জন্য। অনুসর্গ কাকে বলে? অনু, অনু মানে পরে। তাহলে কোনো পদের অব্যবহিত পরে, অনুতে যাওয়া, অনুতে যাচ্ছে মানে পরে। তো অনুসর্গ সম্পর্কে ডক্টর সুকুমার সেন বলছেন, কোনো পদের অব্যবহিত পরে অপর কোনো পদ পূর্ব পদের মানে আগেরটার অর্থ স্পষ্টতর কিংবা সংকীর্ণতর করলে দ্বিতীয় পদকে অনুসর্গ বলা হয়। অর্থাৎ প্রথমটা যেমন আছে থাকলো, তারপরের পদটা বসলো, তারপরেই বসলো, বসে আগের পদটাকে স্পষ্ট করলো বা আগের পদটাকে সংকীর্ণ করলো,
তখন ওই দ্বিতীয় পদটা মানে অনুতে বসেছে যে পদটা সেটাকে বলা হচ্ছে অনুসর্গ। বাংলায় এই অনুসর্গ প্রধানত দুই শ্রেণীর, শব্দজাত বা নাম অনুসর্গ, আর দুই হচ্ছে ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ। এই শব্দজাত বা নাম অনুসর্গ কি? এটা দেখা যাচ্ছে সাধু চলিত উভয় রূপেরই এর প্রয়োগ রয়েছে। যেমন কর্তৃক, কর্তৃক এটা শব্দজাত উপসর্গ। কেমন ব্যবহার? রাম কর্তৃক রাবণ নিহত হন, এটা হলো সাধু শব্দজাত অনুসর্গ কর্তৃক। প্রতি, বাঙালির হয়ে এদের প্রতি অত্যাচার করব, প্রতি এটা হচ্ছে চলিত শব্দের অনুসর্গ প্রতি। শব্দজাত অনুসর্গ তিন শ্রেণীর হয়। এই যে শব্দজাত অনুসর্গ যে উদাহরণগুলো এখানে দিচ্ছে সেটা তিন শ্রেণীর। কিরকম? এবার আরো স্পষ্ট হবে, দেখো। তৎসম, তদ্ভব, বিদেশী। তৎসম অনুসর্গ, তৎসম মানে হচ্ছে তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। কি বলছে দেখো, যে সকল অনুসর্গ সংস্কৃত থেকে কোনো রকম পরিবর্তন না হয়ে বাংলায় এসেছে সেগুলি তৎসম অনুসর্গ। ওই যে বললাম তৎসম, তার সমান মানে সংস্কৃতের সমান, অর্থাৎ যে অনুসর্গগুলো সংস্কৃত থেকে যখন এসেছে তখন তার কোনো পরিবর্তন হয়নি, একই আছে, অর্থাৎ সংস্কৃতের সমানই আছে, পরিবর্তন না হয়ে বাংলায় এসেছে সেগুলোকে বলা হয় তৎসম অনুসর্গ। যেমন কর্তৃক, নিমিত্ত ইত্যাদি। দুটো করে তোমরা উদাহরণ তৈরি রেখো। তদ্ভব অনুসর্গ, তদ্ভবটা কেমন? যে সকল অনুসর্গ সংস্কৃত থেকে বাংলায় আসার পথে পরিবর্তিত হয়ে এসেছে। তৎসম হলে সংস্কৃততে যা আছে বাংলাতেও তাই আছে, আর তদ্ভব হলে পরিবর্তিত হয়ে যায়, সংস্কৃত থেকে বাংলায় আসার পথে পরিবর্তিত হয়ে যায়, সেগুলি তদ্ভব অনুসর্গ। যেমন পাশে, পশ্চাৎ, তরে, অন্তরে। এরপরে আসছে বিদেশি অনুসর্গ। বিদেশি অনুসর্গ কি না, কিছু বিদেশি অনুসর্গ বিশেষত ফার্সি ভাষা থেকে আগত অনুসর্গ বাংলায় এসেছে। আমরা উপসর্গও পেয়েছি ফার্সি এখানে, ঠিক একইভাবে অনুসর্গ বাংলায় এসেছে ফার্সিতে। এগুলি বিদেশি অনুসর্গ, যেমন দরুন, বাবদ, এরকম। এরপরে চলে আসছে দেখো এই যে ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ সেটাও সাধু চলিত দুটো রূপেই দেখা যায়। একটা করে উদাহরণ আমরা দেখে নিই। করিয়া, ছেলে বাসে করিয়া যাতায়াত করে, করিয়া। করে, হাতে করে বইগুলি এনো, করে। এইবারে এর আবার ভাগ আছে না, একাধিক অনুসর্গ পাশাপাশি বসেছে এমন দৃষ্টান্ত আছে, মানে অনুসর্গ যে একটা শব্দ দিয়েই হবে এমন নয়, দুটো শব্দ দিয়ে অনুসর্গ হতে পারে, মানে দুটো শব্দ পর পর বসেছে। যেমন মধ্য দিয়া, শিরার মধ্য দিয়া তাহার যেন আগুন ছুটিতে লাগিল, মধ্য দিয়া। এই দুটোই অনুসর্গ, দুটো পাশাপাশি আছে। আর এক ধরনের অনুসর্গ আমরা দেখতে পাই, অনুসর্গের দ্বিত্ব ব্যবহার, মানে একটা শব্দ দুবার ব্যবহার হচ্ছে। দ্বিত্ব মানে দুবার, একই শব্দ দুবার ব্যবহার হচ্ছে। যেমন পাশে পাশে, নেতার পাশে পাশে হাঁটলো সকলে। তাহলে আজকের এই আলোচনা উপসর্গ এবং অনুসর্গ এখানেই শেষ করলাম।